বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান অংশে ভেক্টর নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় এখন পদার্থবিজ্ঞানে ক্যালকুলাসের ব্যবহার নিয়ে এখানে কিছু কথা বলবো। ক্যালকুলাসটা আমরা সাধারণত দুই ভাগে আমরা আলোচনায় নিয়ে এসেছি। সেটি একটি হলো তোমার অন্তরীকরণ, আর আরেকটি হলো তোমার যোগজীকরণ বা সমাকলন, অর্থাৎ ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন। মূলত কোনো রাশির খুবই ক্ষুদ্র পরিসরে পরিবর্তন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সেটি হলো তোমার অন্তরীকরণ বা ব্যবকলন। আর ওই রাশির পুরো পরিবর্তন বা ওই বিষয়টার পুরো সার্বিক আলোচনা করার জন্য আমরা যে পরিবর্তনটা করি সেটি হলো তোমার সমাকলন বা যোগজীকরণ, অথবা ইংলিশে বলা হয় ইন্টিগ্রেশন। তো এখানে দেখো, এখানে বেগ, ত্বরণ ইত্যাদি নির্ণয় করার সময় ডিফারেন্সিয়েশন ক্যালকুলেশন ইউজ করা হয়। এখন এই বেগটা যে স্পেসে হয় সেই স্পেসটার পুরো সিস্টেম করার জন্য আমরা ক্যালকুলেশন করি হলো ইন্টিগ্রেশন। বক্ররেখার ঢাল, এগুলো ক্ষেত্রফল, আয়তন, কাজ, গতিশক্তি ইত্যাদি নির্ণয়ের জন্য ইন্টিগ্রেশন। এখানে রাশিগুলোর যেমন ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে পুরো জায়গাটা তোমাকে পরিমাপ করতে হচ্ছে। এই বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ। এখন দেখো, আমাদের এখানে উল্লেখ আছে যে এক্স হলো একটা রাশি যেটা টির একটা ফাংশন। তাহলে বেগ যখন করব আমরা ডিএক্স ভাগ ডিটি, আর ত্বরণ যখন করব তখন এটা কি হবে, ডিভি ভাগ ডিটি। এই যে পুরো বিষয়টা আছে। আর ত্বরণের বেলায় হলো তোমার ডিভি ভাগ হলো ডিটি। এখন দেখো, আমরা যদি এই পুরো সার্কেলটা একটু পর্যালোচনা করি তাহলে এখানে হলো সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন, আর এখানে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন। এই দুটা দুই রকম। সেখান থেকে তোমার এই মানগুলো আসবে, এই মানগুলো আসবে। ঠিক আছে? আচ্ছা, ভেক্টর ক্যালকুলাস। ভেক্টরে আমাদের যে ক্যালকুলাসের ব্যবহারটা আছে সেখানে সাধারণত ডিফারেন্সিয়েশনের প্রয়োগটাই বেশি দেওয়া আছে। তো ডিফারেন্সিয়েশনের যে ফার্স্ট থিম সেটা কিন্তু এখানে লেখা হয়েছে, যেটা লিমিট টেন্স টু 0 থেকে এই মানটা হিসাব করা হয়। এবং এটা তুমি যখন গাণিতিক টার্ম শিখবা তখন কিন্তু এই অংশটা তুমি পাবা। এটা আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। সেটা হলো এই ভরবেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে যখন তোমার লিমিট দেওয়া আছে হলো ডেল টি টেন্স টু 0, অর্থাৎ টির মানটা শূন্যের দিকে ধাবমান, অর্থাৎ শূন্যের দিকে অগ্রসর হচ্ছে। এর আরো সরল অর্থ হচ্ছে টির মানটা ক্রমান্বয়ে কমতে কমতে শূন্যর দিকে যাচ্ছে। এখানে আছে দেখো ফাংশন, এখানে ফাংশন অফ
টি, এখানেও ফাংশন অফ টি। এই জায়গাতে বাড়তি আছে, এই যে বাড়তি অংশটা আছে, এটা হলো গুরুত্বপূর্ণ। তো এই বাড়তি অংশটা থেকে তোমার নর্মাল অংশটা টির সাপেক্ষে বিয়োগ করলে এই লিমিট থেকেই তোমার হলো এই ডিফারেন্সিয়েশনের সিস্টেমটা চলে আসে। আমরা যখন ক্যালকুলাস করেছি তখনও কিন্তু লিমিট করার পর আমাদের ডিফারেন্সিয়েশন শুরু হয়েছে। এখনো মনে হয় তোমাদের ক্যালকুলাসে ওইভাবেই মনে থাকার কথা। এখন দেখো এখানে বেশ কিছু সূত্র দেওয়া আছে, এগুলো একবারে গণিতের সূত্র, তুমি দেখলেই বুঝতে পারবা। এখানে এই সূত্রগুলো শেখা আছে তো ডিফারেন্সিয়েশনে, যেভাবে লেখা হয় আর কি। গুণ থাকলে দেখো ওই গুণ আর যোগের মধ্যে পার্থক্য কি কত? যোগের বেলায় এটা আলাদা লিখছো, দেখো এটা এখানে এ, এখানে বি, লাস্টে এসে বি। আর যখন গুণফল আকারে থাকে তখন এই যে একটাকে বাদ দিয়ে একটাকে লেখা হবে। যেমন আমি এটাকে বাদ রেখে ডিএক্স ভাগ ডিটি, আবার এক্স কে বাদ রেখে ডিএ ভাগ ডিটি। মানে তুমি মনে মনে ভাববা এটা কিন্তু আগে, এটা মনে মনে ভাববা যে এটা আগে, তাহলেই হবে। এখন সমাকলনের সূত্র, মানে একটা পুরো তোমার মনে হবে যেটা গণিত পড়িচ্ছি আর কি, সবটা আছে। এরপর হলো ভেক্টর অপারেটর। এই জায়গাতে একটা জিনিস দেখো, সেটা হলো যে আমরা এখান থেকে তিনটা জিনিস মোটামুটি শিখবো: অপারেটর, ডাইভারজেন্স এবং হলো কার্ল। ঠিক আছে? তো প্রথমত অপারেটর মানেটা কি? অপারেটর হচ্ছে একটা গাণিতিক রাশি যা একটি ফাংশনের ওপর প্রযুক্ত হয়ে সেটি অন্য একটি ফাংশনে রূপান্তর করে। আমি একটু ব্যাখ্যা দেই। মনে করো তোমার কাছে ব্যাটারি একটা অংশ, তোমার কাছে মাইক্রোফোন একটি অংশ, স্পিকার একটি অংশ, তোমার কাছে অ্যাম্পলিফায়ার এটা একটা অংশ। এই তিনটা অংশ অপারেটরের মাধ্যমে সমন্বিত হলে সেখান থেকে কিন্তু তুমি এরকম বসে কথা বলতে পারবা। ঠিক আছে? তাহলে অপারেটর কি করেছে? রাশিকে এক ফাংশন থেকে অন্য ফাংশনে চেঞ্জ করছে। ঠিক তেমনি এখানে অপারেটর রাশিকে পরিবর্তন করে ফেলে। এখানে দেখো ডিফারেন্সিয়াল অপারেটর নিয়ে আলোচনা দেওয়া আছে, ডিফারেন্সিয়াল অপারেটরটা কি এবং সেটার উপর ব্যাখ্যা দেওয়া আছে। ঠিক আছে? একমাত্রিক এবং ত্রিমাত্রিক। একমাত্রিক হলে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বা জেড অক্ষ যে কোনো একটা হবে। দ্বিমাত্রিক হলে এক্স ওয়াই, এবং ত্রিমাত্রিক হলে এক্স ওয়াই জেড, তিনটাই হবে। এখন দেখো ডেলের ব্যবহার নিয়ে, এখান থেকে নৈবেত্তিক বা অন্যান্য বেসিক প্রশ্নগুলোতে প্রয়োজন হয়, আমরা মনে হয় একটু পর্যালোচনা করে দেখি। 1 নম্বর লেখা আছে
যে এই অপারেটর তিনটি গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল এর সংজ্ঞা দেওয়া হয় অপারেটরের সাথে। ঠিক আছে, তারপরে তড়িৎ, প্রাবল্য, বিভব, মহাকর্ষীয় ক্ষেত্র, মহাকর্ষীয় বিভব, মানে তড়িৎ আর বিয়ের তো সিস্টেম একই কিন্তু, অর্থাৎ এই যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, মহাকর্ষের প্রাবল্য, তড়িৎ ক্ষেত্রের বিভব, মহাকর্ষীয় বিভব, হ্যাঁ এগুলো সেম জিনিস কিন্তু। তো সেখান থেকে তোমার এই অপারেটরের ব্যবহার। প্রবাহী গতিবিদ্যা মানে ওই যে ফ্লুইড, যেটা তারপরে ম্যাক্সওয়েলের 4টা সমীকরণ সেখানে প্রতিষ্ঠা, আর লাস্টে হলো স্টোকস ও গাউসের সূত্রের। আমাদের এই পুরো অপশনটা কিন্তু মনে রাখা দরকার, কারণ নৈর্ব্যক্তিকের জন্য কিন্তু এই তথ্যগুলো দিয়ে নৈর্ব্যক্তিক আসলে কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে ওইভাবে পারে না। ঠিক আছে, আচ্ছা এখানে আছে অপারেটরের ক্ষেত্রে দেখো এখানে এক্স ওয়াই জেড দিয়ে এই যে ল্যাপ্লাসিয়ান অপারেটর ইউজ করা হয়েছে। এখন অপারেটরকে যখন আমরা ডাবল গুণ করব, ঠিক আছে, তখন অপারেটর স্কয়ার পাওয়া যাবে এবং একে বলা হয় ল্যাপ্লাসিয়ান অপারেটর। সেখানে কিন্তু আই আই জে জে কে কে এগুলো গুণ করে কিন্তু গুণফল কিন্তু অন অন, ওই যে দুটো গুণফলের যে অন হয় সেটাই কিন্তু লেখা আছে, অনের গুলো থাকবে আর বাকিগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তুমি সবগুলো কি গুণ করলে কিন্তু এখানে 3টে রাশি হবে, 3 ত্রিকা হবে 9টা, 9টার মধ্যে 6টা জিরো জিরো হবে আর শুধু 3টে থাকবে। এই গুণফল বোঝো তো? হ্যাঁ হ্যাঁ, ওই যে এ বি এক্স এক্স, এ বি ওয়াই ওয়াই, ওই গুণেরও কিন্তু একই জিনিসই আছে। এখন এই যে ল্যাপ্লাসিয়ান অপারেটরের ব্যবহার এখানে আছে হলো কি, এগুলো মনে রাখো, এগুলো নৈর্ব্যক্তিকের জন্য। তোমার মহাকর্ষ তত্ত্ব, প্রবাহী বলবিদ্যা, কোয়ান্টাম বলবিদ্যা, তড়িৎ বিদ্যা, নিউক্লিয় পদার্থবিজ্ঞান, এগুলোতে এর ব্যবহার আছে। ঠিক আছে, পরে হলো স্কেলার এবং ভেক্টর ক্ষেত্র নিয়ে। পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে একটা নির্দিষ্ট কোনো বিন্দু বা স্থানাঙ্কের যখন ব্যবহার হয় তখন আমরা সেটিকে ফাংশন হিসেবে দেখাই, এবং এই ফাংশন গুলো স্কেলার বা ভেক্টর উভয়ই হতে পারে। তার মানে এই ক্ষেত্রটা দুই রকম, একটা হলো স্কেলার আর একটা হলো ভেক্টর। স্কেলার ক্ষেত্রের অর্থ হচ্ছে যে এই ক্ষেত্রের প্রতিটা বিন্দুর সাথে যদি স্কেলার হয়, অর্থাৎ ভৌত রাশিটা যদি স্কেলার হয় আর কি, গুণটা। আর ভেক্টরের ক্ষেত্রে তোমার ক্ষেত্রের প্রতিটা বিন্দুর সাথে যদি ভৌত গুণ যদি ভেক্টর হয় তাহলে সেটা ভেক্টর। এখানকার পার্থক্যটা কি? পার্থক্য হলো যে এর প্রতিটা বিন্দু স্কেলার হবে যখন ফাই ওই ক্ষেত্রের স্কেলার অবস্থান থেকে তৈরি হবে, অর্থাৎ ফাই এর ফাংশন হলো এক্স ওয়াই, যেখানে এই ধরনের ফরম্যাটে তার অবস্থান করবে। অন্যদিকে যখন ভেক্টর হবে তখন কিন্তু তার সাথে একক ভেক্টর থাকবে, যেমন ফাংশন এফ এর সাথে এখানে কিন্তু একক ভেক্টর থাকবে। এই মোটামুটি আমাদের এখানকার বিষয়গুলো আছে। তাহলে আমরা এখানে খুব সংক্ষেপে যেটা পেলাম, ল্যাপ্লাসিয়ান অপারেটর ক্ষেত্রটা দুই রকম পাচ্ছি, একটা স্কেলার আর একটা কি ভেক্টর। ভেক্টর এবং স্কেলারের ক্ষেত্রে মূল পার্থক্য হলো ফাংশনে যদি তোমার একক ভেক্টর যুক্ত না থাকে তাহলে হবে সেটি স্কেলার, আর একক ভেক্টর যুক্ত থাকলে সেটি হবে কি ভেক্টর। এখন আসলে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা হলো তোমার দেখো এখানে কোন একটা ফাংশনের যখন ত্রিমাত্রিক স্থানাঙ্কের মান
যখন দেওয়া হয় তখন এর ক্ষেত্রের মান বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়। এখন যখন বিভিন্ন ফাংশন পাওয়া যাচ্ছে তখন তার উপর যদি কোন রাশি অপারেট করা হয় তখন তাকে ওই রাশিটার এক ধরনের গ্রেডিয়েন্ট বলা হয়। গ্রেডিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে নতি বা নতির মাত্রা। তো এই ঢাল। হ্যাঁ, গ্রেডিয়েন্ট যখন করা হয় তখন সাধারণত ভেক্টর অপারেটর এই যে তোমার হলো ডেল্টাকে গ্রেডিয়েন্ট ডিফারেন্সিয়েশন যোগ্য স্কেলার রাশি ফাই এর ভেক্টরের যে গুণফল সেটির মাধ্যমে এটি দেখানো হয়। গ্রেডিয়েন্টের তোমার ভৌত তাৎপর্য এগুলো তোমার নৈবেত্তিকের জন্য জরুরি। এটি একটি স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট। স্কেলার রাশির ক্ষেত্রে গ্রেডিয়েন্ট হলো একটি ভেক্টর। তাহলে এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ, দেখো একটা স্কেলার ক্ষেত্রে গ্রেডিয়েন্ট হলো একটি ভেক্টর ক্ষেত্র। তার মানে স্কেলারকে তুমি গ্রেডিয়েন্ট করলে ভেক্টর হয়ে যাচ্ছে। আর স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হারই হলো ওই রাশির ক্ষেত্রের সমান। স্কেলার রাশির পরিবর্তন শুধু তাহলে স্কেলার রাশির পরিবর্তন কি স্থানাঙ্কর পরিবর্তনের উপরই কিন্তু নির্ভরশীল হয়। আর গ্রেডিয়েন্টটা হলো এই ক্ষেত্রে নতি বা ক্লিয়ার এটা? আসলে এগুলো আমি খুঁটে খুঁটে দেখাচ্ছি মূলত নৈবেত্তিকের জন্য, বুঝছো? কারণ নৈবেত্তিকে দা এরকম কিছু কিছু প্রশ্ন সেটিং হয় যেটা দা দেখা যায় তখন তো আর কোনো কুল কিনারা পাওয়া যায় না। এগুলো গাণিতিক ক্যালকুলেশন আছে, এগুলো এমনি দেখো। এগুলো খুব যে আসে তা না, মাঝে মাঝে হয়তো তোমার ওই বিশেষ বিশেষ কিছু সমীকরণের দরকার হয় তখন এগুলো একটু ক্যালকুলেশন দেখলেই হবে। তাছাড়া নর্মাল তুমি দেখতে পারো এটা। এগুলো কোনো খুব ভারী কোনো ক্যালকুলেশন কিন্তু নয়। হ্যাঁ, দুটো ডট গুণ করা হতো, ডট গুণ আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। আচ্ছা, ডাইভারজেন্সের থিম আর কি যেটা দেওয়া আছে, কোন প্রবাহীর প্রবাহ বিবেচনা করা যাক, সেখান থেকে প্রবাহীর ক্ষেত্রে ডাইভারজেন্স উল্লেখ করা হয়েছে এবং তার তাৎপর্যগুলো এরকম যে ডাইভারজেন্স হলো একটি স্কেলার ক্ষেত্র। ডাইভারজেন্সের অর্থ হচ্ছে সেখান থেকে কোন রাশিকে অপসারণ করা বা বিচ্যুত করা। ডেল এর সাথে ভি যখন ডাইভারজেন্স আকারে দেওয়া থাকে তারপরে তোমার দেখো ডাইভারজেন্সের একক সময়ে একক আয়তনে কোন প্রবাহীর বা তল পদার্থের ঘনত্বের হ্রাস বোঝানো হয়, এই বিষয়গুলো উল্লেখ করা আছে। ডাইভারজেন্স হলো এমন একটি অপারেটর যার কোন বিন্দুতে ভেক্টর উৎস এবং সিঙ্ক এর পরিমাপ করা যায় আর কি। এখন দেখো তারপরের অংশ, মোটামুটি শেষ দিকে চলে আসছি। তোমার মনে আছে কি ওই যে বিভিন্ন যে পরীক্ষায় অপশন গুলো আসে, এই ছবিগুলো কিন্তু সেখানে প্রয়োজন হয়। ধনাত্মক ডাইভারজেন্স, ঋণাত্মক ডাইভারজেন্স, আর একটা হলো তোমার ডাইভারজেন্সের আপাত নির্গত ফ্লাক্স। ওপরে শর্ত দেওয়া হয়েছে, দেখো এত সমান 0 হলে সেটা কি হবে, তারপরে ডাইভারজেন্সের মান ধনাত্মক হলে কি হবে, ঋণাত্মক হলে কি হবে, এগুলো সব উল্লেখ করা আছে। এই মোটামুটি তোমার মনে হয় শেষ, আর কিছু নাই।